জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটি নিয়ে আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ এই বইটার একেবারে গভীরে যাব। হ্যাঁ, বইটা নিয়ে আলোচনা আসলেই দরকারি। কারণ এটা দেখায় যে জীবনের বড় পরিবর্তনগুলো আসলে আসে খুব ছোট ছোট, মানে ধারাবাহিক অভ্যাসের মধ্যে দিয়ে। ঠিক, আমাদের হাতে বইটার বেশ কিছু সামারি, প্রশ্নোত্তর আর রিভিউ আছে। তো আমরা চেষ্টা করব এই সব সোর্স থেকে পাওয়া তথ্যগুলো দিয়ে বইটার মূল ধারণা, মানে কৌশলগুলো আর এর পেছনের ভাবনাটা তুলে ধরতে। একদম, যাতে নির্যাসটা সহজে বোঝা যায়। আমার কাছে বইটার সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা লেগেছে সেটা হলো এর মূল কথাটা, যে বিরাট কিছু একবারে করার চেষ্টার চেয়ে প্রতিদিনকার ওই ছোট ছোট কাজগুলো, যা হয়তো চোখেই পড়ে না, সেগুলোর উপর জোর দেওয়া। লেখক এগুলোকেই বলছেন অ্যাটমিক হ্যাবিটস। হ্যাঁ, অ্যাটমিক বা পারমাণবিক এই নামটা বেশ প্রতীকী। হ্যাঁ, কেন বলছেন এটা, পারমাণবিক কেন? কারণ এই অভ্যাসগুলো অনেকটা পরমাণুর মতো, খুবই ছোট। আলাদা করে দেখলে হয়তো তেমন কিছুই না, কিন্তু যখন একসাথে হয় তখন এদের মিলিত শক্তিটা বিশাল হতে পারে, অনেকটা পারমাণবিক শক্তির মতো বিস্ফোরক। ও আচ্ছা। আর এখানেই আসে ওই 1% নিয়মের ব্যাপারটা। প্রতিদিন যদি মাত্র 1% করে উন্নতি করা যায়, শুনতে তো কিছুই মনে হয় না, তাই না? একদমই না, 1%, আর এমন কি? কিন্তু মজার ব্যাপার হলো, এই 1% উন্নতি চক্রবৃদ্ধি হারে বাড়ে। মানে বছর শেষে হিসেব করলে দেখা যায় উন্নতিটা প্রায় 37 গুণ। 37 গুণ? এটা তো বিশাল ব্যাপার। ভাবা যায়, শুরুতে হয়তো বোঝাই যাবে না যে কিছু বদলাচ্ছে। ঠিক তাই, ধীরে ধীরে জমে ওঠে। আচ্ছা, কিন্তু এই অভ্যাসগুলো তৈরি হয় কিভাবে? বইটাতে একটা হ্যাবিট লুপ বা অভ্যাস চক্রের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, একদম। অভ্যাস তৈরির একটা দিগামস সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। 4টে ধাপ। প্রথমটা হলো কিউ বা সংকেত, মানে যা আপনাকে কাজটা শুরু করতে ইশারা দেয়। যেমন ধরুন, ফোনের নোটিফিকেশন। হতে পারে। তারপর আসে ক্রেভিং বা তীব্র আকাঙ্ক্ষা, মানে ওই কাজটা করার ইচ্ছা জাগা। তৃতীয় ধাপ হলো রেসপন্স বা প্রতিক্রিয়া, মানে কাজটা করা। আর সব শেষে হলো রিওয়ার্ড বা পুরস্কার। পুরস্কার, কাজটা করার পর যে ভালো লাগাটা আসে। ঠিক, ওই ভালো লাগাটাই মস্তিষ্ককে এই পুরো চক্রটা মনে রাখতে সাহায্য করে। আর এইভাবে অভ্যাসগুলো গেঁথে যায়। এই 4টে ধাপ মিলেই হয় অভ্যাস তৈরি হয়, না হয় ভাঙে। তার ভালো অভ্যাস গড়তে হলে বা খারাপ অভ্যাস ছাড়তে হলে এই 4টে ধাপকেই কাজে লাগাতে হবে। বুদ্ধিটা তো এখানেই। একদম ঠিক। আর এই জন্যই লেখক আচরণ পরিবর্তনের ওই 4টে সূত্রের কথা বলেছেন। ভালো অভ্যাস তৈরির জন্য প্রথম সূত্রটা হলো মেক ইট অবভিয়াস বা সুস্পষ্ট করুন। সংকেতটাকে চোখের সামনে রাখা। হ্যাঁ, যেমন জল খাওয়ার কথা মনে রাখতে জলের বোতলটা ডেস্কেই রেখে দেওয়া, যাতে বারবার চোখে পড়ে। আচ্ছা, বোঝা গেল। দ্বিতীয় সূত্র? দ্বিতীয়টা হলো মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করুন। এটা হলো ক্রেভিং বা আকাঙ্ক্ষা তৈরির জন্য অভ্যাসটাকে একটু লোভনীয় করে তুলতে হবে আর কি। কিভাবে? ধরুন, ব্যায়াম করতে ভালো লাগছে না, কিন্তু যদি পছন্দের গান শুনতে শুনতে ব্যায়াম করা যায়, অথবা এমন কোনো বন্ধুর সাথে ব্যায়াম করা যার সঙ্গ ভালো লাগে, তাহলে ব্যায়ামটা একটু আকর্ষণীয় হয়ে ওঠে। এটা ভালো আইডিয়া। তৃতীয় সূত্রটা মনে হয় মেক ইট ইজি, সহজ করা। হ্যাঁ, মেক ইট ইজি বা সহজ করুন। এটা হলো রেসপন্স বা প্রতিক্রিয়া ধাপের জন্য, মানে অভ্যাসটা শুরু করার পথে বাধা কমানো। কিন্তু এটা কি সবসময় সহজ? অনেকেই তো শুরুতে খুব উৎসাহ নিয়ে কঠিন কিছু শুরু করে ফেলে, তাই না? ঠিক বলেছেন, এটা একটা কমন ভুল। যেমন কেউ হয়তো ঠিক করলো কাল থেকে রোজ 1 ঘন্টা জিমে কাটাবে, কিন্তু এটা শুরুতেই বেশ কঠিন। হ্যাঁ, 2 দিন পরেই উৎসাহ চলে যায়। রাইট, তাই ইজি মানে হলো শুরুটা যেন খুবই সহজ হয়। লেখক এখানে 2 মিনিট রুলের কথা বলেন, মানে নতুন অভ্যাসটা শুরু করুন মাত্র 2 মিনিটের জন্য। যেমন দৌড়াতে হলে শুধু জুতোগুলো পরে নিন, বই পড়তে হলে শুধু 1 পাতা পড়ুন। ও বাহ! শুরুটা সহজ হলে চালিয়ে যাওয়াটাও হয়তো সহজ হবে। একদম। আর চতুর্থ সূত্রটা? চতুর্থটা হলো মেক ইট স্যাটিসফাইং বা সন্তোষজনক করুন। এটা রিওয়ার্ড বা পুরস্কারের ধাপের জন্য। অভ্যাসটা করার ঠিক পরেই যেন একটা তৃপ্তি বা ভালো লাগার অনুভূতি আসে। যেমন? যেমন ধরুন, একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা।
প্রতিদিন কাজটা শেষ করে একটা টিক দিলেন। ওই ছোট্ট টিক দেয়াটাও কিন্তু মনে একটা তৃপ্তি দেয়, কারণ মস্তিষ্ক একটা কাজ শেষ হওয়ার সংকেত পায়। আর এই তাৎক্ষণিক ভালো লাগাটা খুব জরুরি অভ্যাসটা ধরে রাখার জন্য। এই 4টি সূত্র তো গেল, কিন্তু লেখক তো শুধু অভ্যাসের কথাই বলেননি, সিস্টেম বা পদ্ধতির ওপরও জোর দিয়েছেন। ওর একটা বিখ্যাত কথা আছে না? হ্যাঁ, মনে পড়েছে। ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। মানে আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে যান। এটার মানে ঠিক কি? এটার মানে হল শুধু লক্ষ্য ঠিক করাই সব না। আসল সাফল্যটা নির্ভর করে আমরা প্রতিদিন কি করছি, মানে আমাদের কাজের পদ্ধতি বা সিস্টেমটা কেমন তার উপর। ধরুন, অলিম্পিকে সোনা জেতার লক্ষ্য তো অনেকেরই থাকে, হ্যাঁ, থাকে তো। কিন্তু যেতে তো একজনই বা কয়েকজন। কেন? কারণ তাদের ট্রেনিংয়ের সিস্টেমটা, তাদের প্রতিদিনের রুটিনটা অন্যদের চেয়ে ভালো। তাই ফোকাসটা লক্ষ্যের চেয়ে বেশি হওয়া উচিত সিস্টেমটার উপর। দারুণ পয়েন্ট। আর এই সিস্টেম তৈরির জন্য কিছু কৌশলও তো আছে বইটাতে, যেমন হ্যাবিট স্ট্যাকিং। হ্যাঁ, হ্যাবিট স্ট্যাকিং খুব কাজের একটা কৌশল। মানে একটা পুরনো অভ্যাসের সাথে একটা নতুন অভ্যাস জুড়ে দেওয়া। কিভাবে কাজ করে এটা? ধরুন, আপনার রোজ সকালে কফি খাওয়ার অভ্যাস আছে। আপনি ঠিক করলেন, কফিটা বানানোর পরই আমি 1 মিনিট মেডিটেশন করব। এখানে কফি বানানোটা হলো পুরনো অভ্যাস, যেটা নতুন অভ্যাসটার জন্য একটা কিউ বা সংকেত হিসেবে কাজ করছে। আচ্ছা আচ্ছা, বেশ সহজ মনে হচ্ছে। আরেকটা ভালো আইডিয়া হলো এনভায়রনমেন্ট ডিজাইন। মানে চারপাশের পরিবেশটা এমনভাবে সাজানো যাতে ভালো অভ্যাস করা সহজ হয়ে যায় আর খারাপ অভ্যাস করা কঠিন। যেমন যদি রাতে ফোন ঘাঁটার অভ্যাস কমাতে চান, তাহলে শোয়ার আগে ফোনটা অন্য ঘরে চার্জে দিয়ে আসা। হাতের কাছে না থাকলে ব্যবহার করার প্রবণতা কমে যাবে। এটা সত্যি, হাতের কাছে থাকলে লোভ সামলানো মুশকিল। তবে আমার কাছে সবচেয়ে শক্তিশালী আইডিয়া মনে হয়েছে ওই আইডেন্টিটি বেসড হ্যাবিটস বা পরিচয় ভিত্তিক অভ্যাসের ধারণাটা। হ্যাঁ, এটা কিন্তু বইটার একেবারে মূল জায়গাগুলোর একটা। লেখক বলছেন যে ফোকাসটা ফলাফলের চেয়ে নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের ওপর নিয়ে যেতে। হ্যাঁ, মানে আমি ওজন কমাতে চাই না ভেবে আমি একজন স্বাস্থ্যবান মানুষ, এইভাবে ভাবা। এটা কিভাবে সাহায্য করে? এটা গভীরভাবে কাজ করে। কারণ যখন আমরা নিজেদের একটা নির্দিষ্ট পরিচয়ের সাথে একাত্ম মনে করি, তখন সেই পরিচয়ের সাথে মানানসই আচরণ করাটা আমাদের কাছে অনেক বেশি স্বাভাবিক মনে হয়। মানে একজন স্বাস্থ্যবান মানুষ জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক। লেখক বলছেন, আপনার প্রতিটি কাজ আপনি যে ধরনের ব্যক্তি হতে চান তার জন্য একটা ভোট। মানে আপনি যখন স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, আপনি আসলে স্বাস্থ্যবান আমির পক্ষে ভোট দিচ্ছেন। প্রতিটি ছোট কাজ আপনার ওই কাঙ্ক্ষিত পরিচয়টাকে আরও একটু পোক্ত করে। বাহ, তার মানে অভ্যাস বদলানো মানে আসলে নিজের পরিচয়টাকেই একটু একটু করে বদলে ফেলা। দারুণ একটা পার্সপেক্টিভ। একদম। বইটার এই দিকগুলো সত্যিই খুব ভাবনার খোরাক যোগায়। যদিও কেউ কেউ বলতে পারেন যে এর কিছু ধারণা হয়তো অন্য সেলফ হেল্প বইতেও পাওয়া যায়। এর নতুনত্বটা কোথায়? হ্যাঁ, কিছু আইডিয়া হয়তো পরিচিত লাগতে পারে, কিন্তু আমার মনে হয় এই বইটার বিশেষত্ব হল জেমস ক্লিয়ার যেভাবে বিজ্ঞান, সাইকোলজি আর প্রচুর বাস্তব উদাহরণ দিয়ে সবকিছুকে একটা সহজ, প্রয়োগযোগ্য কাঠামোয় ফেলেছেন। এটা শুধু থিওরি নয়, খুবই প্র্যাকটিক্যাল। মানে যে কেউ কাজে লাগাতে পারে? হ্যাঁ, ব্যক্তিগত জীবনে হোক বা কাজের জায়গায় উন্নতি চান এমন যে কেউ, ছাত্রছাত্রী, প্রফেশনালস যারা ধারাবাহিকতা বাড়াতে চান, সবাই এর থেকে কিছু না কিছু নিতে পারবেন। তাহলে সব মিলিয়ে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে আসল আর স্থায়ী পরিবর্তন কিন্তু একদিনে আসে না। না, একদমই না। এটা আসে ওই ছোট ছোট কোজনান পদক্ষেপগুলো থেকে, যা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় আর শেষ পর্যন্ত আমাদের পরিচয়টাকেই নতুন করে গড়ে তোলে। আর এই পরিচয়টাই আমাদের ভাগ্য বা ডেস্টিনি তৈরি করে। তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের ভাবনার জন্য। যেহেতু আমাদের প্রত্যেকটা কাজ আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে এক একটা ভোট, তাহলে আজকে এমন কোন ছোট কাজটা করা যেতে পারে যা সেই পরিচয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, অথচ যেটা এখনো শুরু করা হয়নি?